সদ্য বিয়ে করা দম্পতি ঈশ্বর এবং দেবী খুবই হাসি খুশিতেই তাদের দিন পার করছিল, কিন্তু তাদের এই হাসি খুশির জীবন বরবাদ করতে তাদের লাইফে এন্ট্রি হয় অজানা একটা মেয়ের, যেই মেয়ে কিনা ঈশ্বরকে তার কিছু ইন্টিমেট ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তার বাসাতে তাদের মাঝে থাকতে শুরু করে। টুইস্ট আসে তখনই যখন একদিন গিয়ে ঈশ্বরের বাসাতেই মেয়েটার মৃত্যু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু কি ধরনের মৃত্যু? কোনো কি আত্মহত্যা, নাকি মাস্টার প্ল্যান করা এক মার্ডার? আর মার্ডার হলেও বা এর পিছনের আসল মাস্টার মাইন্ডকে? সত্যি বলছি, আজকের এই মুভিটার প্রতিটা পরতে এমন টুইস্ট আর এমন থ্রিল রয়েছে যা আমাদের ধারণার বাইরে। বলছি 2022 সালে রিলিজ হওয়া তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি থাক গেদেলে এর কথা, যার অর্থ ঝুকুঙ্গা নেহি সালা। মুভির শুরুতে আমরা পুলিশ অফিসার চালাপাতিকে দেখতে পাই। চালাপাতির সিনিয়র অফিসার তাকে ডেকেছে শহরে যে দিন নেশার পাউডার সাপ্লাই যে হারে বেড়েছে না, ওই ব্যাপারে ডিসকাস করার জন্য। সিনিয়র অফিসার চালাপাতিকে বলছে, আমরা এইসব স্মাগলিংয়ের সাথে জড়িত অনেককে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি, কিন্তু তারপরও এইসব সাপ্লাই কমছে না, বরং আরও বেড়ে চলেছে। আমাদের জলদি কিছু একটা করতে হবে, না হলে আজকালকার জেনারেশন পুরো ধ্বংস হয়ে যাবে। চালাপাতি বলে, স্যার এই ছোটোখাটো সাপ্লায়ারদেরকে ধরে কিছু হবে না, আমাদেরকে এই সাপ্লায়ারগুলোর ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে ধরতে হবে। আর একবার যদি এদের ডিস্ট্রিবিউটরকে পেয়ে যায় তাহলে আমরা একদম গোড়া থেকে এই ক্রাইম উপড়ে ফেলতে পারবো। আর হ্যাঁ স্যার, আজ 6 মাস ধরে আমি একজন লোককে ট্র্যাক করছি, যদি আমার প্ল্যান মতো সব কিছু হয় তাহলে আমরা এই ক্রাইমের সাথে জড়িত অনেক বড় একটা গ্যাংকে পেয়ে যাব। আর একবার যদি হাতে পেয়ে যাই তাহলে বুঝতে তো পারছেন কি করব। এটা বলতেই সাথে সিন শিফট হয়ে যায় মাইকেল নামের অনেক বড় একজন ড্রাগ সাপ্লায়ারের উপর। এই মাইকেলই হচ্ছে এখানে সেই ক্রাইমের মেন ফিশ, অর্থাৎ এই হচ্ছে সেই ডিস্ট্রিবিউটর চালাপাতিরা যার খোঁজ করছে। মাইকেলের কাছে এই ছেলেটা এসে তাকে বলছে, ভাই এবার জিনিসগুলো সাপ্লাই দিতে অনেক দেরি করে ফেলেছ, তাই পার্টি বলছে পরের বার নাকি তারা আমাদের থেকে আর নিবে না। মাইকেল বলে, এই কাজটা কি হাতের মোয়া? প্রতিনিয়ত আমাদের কাছেই খবরটা আসে, এই যে রেলওয়ে স্টেশনের পাশে পাওয়া গেল 500 কোটির পাউডার, পাবলিক টয়লেটে পাওয়া গেল 1000 কোটির মাল। এগুলো থেকে দিন পুলিশ অনেক চালাক হয়ে গেছে। আর এরই মাঝেই সামান্য জিনিস তোমার কাছে পৌঁছাতে একটু লেটই হয়, তাহলে কি এমন হয়ে গেল? আমাদের এত কোটি টাকা লস হওয়া থেকে তো বেঁচে যাবে, তাই না? মাইকেল এসবই বলছিল। ওই মুহূর্তেই মাইকেলের কিছু লোক একটা লোককে মারতে তার কাছে নিয়ে আসে। এই মূলত মাইকেলের সাথে থেকে এতদিন পুলিশকে তার ব্যাপারে তথ্য প্রচার করে দেওয়ার প্ল্যান বানাচ্ছিল। এখন হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় মাইকেল এদের সবার সামনে একে জানে শেষ করে দেয়, যাতে করে দ্বিতীয়বার এই সাহসটা আর কেউ না করে। অন্যদিকে ইন্সপেক্টর চালাপাতি এই কেস রিলেটেড 3 জনকে ধরে একটা খোলা ময়দানে নিয়ে আসে। এদের 3 জনকে ছেড়ে দিয়ে বলে, যাও পালিয়ে যাও। আর এর মাঝেই এদের মধ্য থেকে 2 জনকে পিছন থেকে গুলি মেরে সে জায়গা শেষ করে দেয়। বাকি একজন যাকে বাঁচিয়ে রেখেছে তার নাম হচ্ছে পিট্টা। চালাপাতি পিট্টাকে ভয় দেখিয়ে বলে, দেখেছ এদের কি হাল করেছি? যদি তোমার কাছে তোমার জান প্রিয় হয় তাহলে তোমাদের বসকে এইসবের পিছনে কে রয়েছে আর পরবর্তী ডিল তারা কোথায় করতে চলেছে এই সব কিছুর ব্যাপারে আমাকে ইনফরমেশন দাও। পিট্টা বাঁচার আকুতি মিনতি করে বলে, স্যার আমি আপনাকে সব কিছু জানিয়ে দিব, আমাকে একটা সুযোগ দিন। আপাতত আমি একটা গ্রুপের সাথে কাজ করছিলাম, মেন বসকে সেটার ব্যাপারে আমি এখনও জানি না, আমাকে ওদের কাছে একবার যেতে দিন, আমি ধীরে সব ইনফরমেশন কালেক্ট করে আপনাকে জানিয়ে দিব। এটা করলেই আপনি মেন ডিলারকে সহ জিনিসের সাথে তাকে হাতে নাতে ধরে ফেলতে পারবেন। চালাপাতিও এই পিট্টাকে একটা সুযোগ দেয়। পিট্টাও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এইখান থেকে সিন কাট হয়ে চলে যায় একটা বাসায়, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যে কিনা এইভাবে মরে পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন উপর থেকে এই জিনিসটার উপর পড়ে তার মৃত্যু হয়েছে। এরই সাথে আমরা সেখানে একটা লোককেও দেখি যে কিনা ওইখানে থাকা সব প্রমাণগুলো মিটিয়ে দিচ্ছিল, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এগুলোই। এইসব করার পর সে সোজা পুলিশকে কল দেয়। কল করে বলে, স্যার আমার বাসায় একটা মার্ডার হয়েছে, আপনারা জলদি আসুন। এর নাম হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের কল পাওয়ার সাথেই ঘটনাস্থলে পুলিশ অফিসার রবীন্দ্র এবং তার টিম এসে পৌঁছে। এসে তারা তাদের মতো তদন্ত শুরু করে, ডিটেইলস কালেক্ট করতে থাকে। একটু পরেই রবীন্দ্রর কাছে এখানে চালাপাতির কল আসে। চালাপাতি জিজ্ঞাসা করছে যে ঘটনা কি হয়েছে। রবীন্দ্র চালাপাতিকে সব কিছু জানায় যে, স্যার আমি ক্রাইম লোকেশনে এসেছি, এই কেসটা আমার একটু গড়বড়ি মনে হচ্ছে, বাকিটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরে জানা যাবে। চালাপাতি বলে, ঠিক আছে, ওই ক্রাইম লোকেশনের সবগুলো ফটো আমাকে পাঠাও। রবীন্দ্র কথা মতো সেইটাই করে। ঘটনাস্থলের সবগুলো ফটো চালাপাতিকে পাঠিয়ে দেয়।
যেগুলো দেখে চালাপাতির কিছুটা সন্দেহ হয়। সে যেন এখানে কিছু একটা আন্দাজ করতে পারে। রবীন্দ্রকে বলে, যে তোমাদের এই মার্ডারের ব্যাপারে জানিয়েছে আর কমপ্লেনটা করেছে, তাকে নিয়ে সোজা আমার কাছে চলে আসো। হ্যাঁ, তাকে কিছু বুঝতেও দিবে না আর কিছু বলবেও না। চুপচাপ আমার বলা ড্রেস মতো চলে আসো। কথা মতো রবীন্দ্র ঈশ্বরকে নিয়ে চালাপাতির বলা লোকেশন মতো যেতে শুরু করে। লোকেশনটা ছিল একটা ধাবা, অর্থাৎ খাবারের হোটেলের মতোই আর কি। রবীন্দ্ররা সেইখানে এসে পৌঁছে। চালাপাতি আগে থেকে তাদের জন্য বসেছিল। এখন এসব দেখে ঈশ্বর তাদের বলে যে, আপনারা আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? আসার সময় আমি দেখলাম পুলিশ স্টেশন তো পিছনে ছিল। পুলিশ স্টেশন ক্রস করেই আপনারা এখানে আসলেন। তার মানে এইখানে আপনারা কি আমার এনকাউন্টার করতে চলেছেন? জবাবে চালাপাতি উল্টো প্রশ্ন করে যে, তোমার বাসায় যে মেয়েটির মার্ডার হয়েছে সেটা কে? এ তোমার বাসায় কিভাবে আসলো? তোমার সাথে তার কি সম্পর্ক? সবকিছু আমাকে বলো। কথা মতো ঈশ্বর ও চালাপাতিদের সবকিছু বলতে শুরু করে, যার সাথে সাথে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঈশ্বর একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। আজকে কোম্পানিতে ঈশ্বরদের অনেক বড় একটা প্রেজেন্টেশন ছিল। এখানে ঈশ্বরের বন্ধু অভি এবং ঈশ্বর মিলে সে প্রেজেন্টেশনটা অনেক সুন্দরভাবে তারা কমপ্লিট করে। কিন্তু তাদের আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে রমেশ আজ অফিসে আসেনি, জানিয়েই ঈশ্বর এবং অভি কথা বলছিল। এখন রমেশের কি না কি হয়েছে, কল দিলেও রিসিভ করছে না। তাই তারা দুজন সাথে সাথে রমেশের সাথে গিয়ে দেখা করে। এখন রমেশকে কি সমস্যা জিজ্ঞাসা করলে তখন রমেশ বলে, ভাই, কাল রাতে আমি আর মেঘনা এনজয় করছিলাম, কিন্তু আমি তাকে ইমপ্রেস করতে পারিনি, কারণ আমার টাইমিং ছিল মাত্র 5 মিনিট। তাই সে রেগে মেগে চলে গিয়েছে। ঈশ্বররা তো এই কথাগুলো শুনে হাসতে শুরু করে দেয়। মজা করে বলে, দেখ দোস্ত, সবারই কোনো না কোনো সমস্যা থাকে। আমাদের অভির দিকে দেখ, কিছু মাস ধরেই সে ঘুমাতে পারছে না। এখন ঘুমানোর জন্য সে সাইকিয়াট্রিস্ট ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। তাই আমার মনে হয় তোমারও এরকম কোনো ডক্টর ধরা উচিত, তাতে যদি কিছু হয় আর কি। এটা বলতেই পরবর্তী সিনে 3 জন মিলে এই ডক্টরটার কাছে আসে। এসে রমেশ ডক্টরকে তার সমস্যার ব্যাপারে সবকিছু খুলে বলে, যা শুনে ডক্টর রমেশকে কিছু মেডিসিন লিখে দেয়। বলে, মাঠে নামার আগে এগুলো খেয়ে দেখো, এতে করে তোমার পারফরমেন্স একদম টপ লেভেলে চলে যাবে। রমেশ ডক্টর কথা মতো মেডিসিনগুলো খেয়ে গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার আগে অন্য একটা মেয়ের সাথে তার পারফরমেন্স চেক করে দেখে, কিন্তু রেজাল্ট সেই সেম আগের মতোই। জাস্ট 5 মিনিটের টাইমিং হওয়ায় এই মেয়েটাও রমেশের কথা শুনিয়ে দিয়ে চলে যায়। যার সাথে সাথে 3 জন আবারও ওই ডক্টরের কাছে গিয়ে হাজির। ঈশ্বরা বলে যে, ডক্টর কী ওষুধ দিয়েছেন এগুলো? আমার বন্ধুর টাইমিং তো এতে 1 সেকেন্ডও বাড়ল না। ডক্টর বলে, কি, এমনটা কিভাবে হতে পারে? আমি তো তাকে একদম হাই ডোজ দিয়েছি। রমেশ বলে, আপনি 2টা খাওয়ার ওষুধ দিয়েছিলেন আর একটা লাগানোর, সবই করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ডক্টর বলে, বুঝতে পেরেছি, তোমার একেবারে ইঞ্জিনটাই গেছে, না হয় ভিতরে কোনো সমস্যা। চিন্তার বিষয় নেই, আমার কাছে এই সমস্যারও সমাধান আছে। এই নাও, তোমাদের এইটার প্রয়োজন। বলে ডক্টর ঈশ্বরদের একটা কার্ড দেয়। সাথে বলে, এই কার্ডের লোকেশনটা এমন একটা জায়গা যেখানে লাভ, রোম্যান্স, সেক্স এই সব কিছুর ব্যাপারে ভালো মতো ট্রেনিং দেওয়া হয়। এখানে গেলে তোমরা এই সব কিছু কীভাবে ভালো মতো ইমপ্রুভ করতে পারবে, একদম তার সরাসরি এক্সপিরিয়েন্স পাবে। আমি বলি কি, শুধু রমেশই না, তোমরা 3 জনই সেখানে যাও, যাতে করে রমেশের সাথে যেটা হচ্ছে ওটা তোমাদের সাথেও না হয়। ব্যাস, তারপর কি আর। এরা 3 জন ডক্টরের থেকে অ্যান্টির সব কিছু জেনে নিয়ে ওই লোকেশন মতো চলে যায়। এইখানে আমরা দেখি প্যারাডাইস নামের এই জায়গাটিকে ট্যাগি নামের এই বাবাটা চালাচ্ছিল। এইখানে আমরা লিসা নামের এই মেয়েটাকে দেখি, ওইখানে এইসব কিছুর এক্সপিরিয়েন্স করতে এসেছে। আর লিসা তো এখানে ঈশ্বরকে প্রথম দেখাতেই তাকে যেন মনে ধরে যায়। যাই হোক, পরবর্তী সিন থেকে এইখানে সবার ট্রেনিং শুরু হয়। ইয়োগার মাধ্যমে সবাইকে এটা শেখানো হচ্ছে কিভাবে একদম রিল্যাক্স থেকে লাভ, ফিজিক্যাল রিলেশনশিপ এগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এইখানে জোড়া জোড়া মেয়ে ছেলে সবাই ছিল। তারপর আসে চোখ বেঁধে যে কোনো একজন পার্টনারকে চুজ করার ব্যাপারটা, যে যাকে চুজ করবে তার সাথে এখানে সেই সরাসরি এক্সপিরিয়েন্সের ট্রেনিংটা ওটা শুরু হবে। অর্থাৎ কিছুদিন ছেলে মেয়ে তারা দুজনেই একসাথে এখানে তারা সব কিছু করবে। তো এইখানে ওই লিজা নামের মেয়েটা সে জেনে বুঝেই ঈশ্বরকে তার পার্টনারের জন্য চুজ করে। আর ওইদিকে অভি এবং রমেশ তো তারা ফরেনার মেয়েদেরকে চুজ করে তাদের সাথে এনজয় করতে শুরু করে। তবে এদিকে ঈশ্বর এবং লিসার মধ্যে অন্যরকমের আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, যেটা সবার থেকে আলাদা। দুজন একজন একজনের সাথে অনেক ভালো একটা সময় পার করতে শুরু করে। তারা একজন একজনের সাথে ফিজিক্যালও হয়। আর দেখতে দেখতে এভাবেই এই জায়গাটিতে 1 সপ্তাহ পার হয়। তাদের ট্রেনিংয়ের সময় শেষ হয়। এবার যে যার মতো করে এখান থেকে চলে যাবে। তবে যাওয়ার আগে লিসা ঈশ্বরকে বলে,
এই 1 সপ্তাহ আমরা দুজন একসাথে ছিলাম, একসাথে সব কিছু করেছি। তবে এখান থেকে যাওয়ার পর থেকে আমার সাথে দেখা করা তো দূরে থাক, আমাকে খোঁজার কোনো চেষ্টাও করবে না। এখান থেকে আমাদের রাস্তা একদম আলাদা। আমরা জাস্ট এতদিন ট্রেনিংয়ে ছিলাম বলে লিসা সেখান থেকে চলে যায়। ঈশ্বরকে তার বন্ধুরা বলে এত কিছু করার পরও 1 মিনিটে কিভাবে সব কিছু ভুলে যেতে বলছে। দেখে এবার আজকালকার জমানা কত মডার্ন। যাই হোক, আমাদের কি, আমরাও আমাদের রাস্তায় বলি ঈশ্বররাও তাদের মতো সেখান থেকে চলে আসে। সিনো একটু করে এখান থেকে প্রেজেন্ট আসে। ঈশ্বর পুলিশ অফিসার চালাপাতিদের এসব বলছিল। তখন চালাপাতির কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে। প্রকাশ নামের এই এসআই চালাপাতিকে বলছে, স্যার, আমরা কোর্টের আদেশ মোতাবেক ওই 7 জন কয়েদিগুলোকে অন্য জেলে শিফট করছি। ওইখানে তাদের 7 জনের ফাঁসির কাজটা সম্পন্ন হবে। তবে তার আগে আপনার একটা সিগনেচার প্রয়োজন। চালাপাতি বলে, তোমরা তো এই রাস্তা দিয়ে যাবে তাই না? এক কাজ করো, এখান দিয়ে যাওয়ার সময় আমি ফেরাফেরি ধাবাতে আছি, এখান থেকে সাইন নিয়ে নিতে পারবে। এটা বলে কল রাখতেই এদিকে আমাদের জেলের ভিতর সেই 7 জন ভয়ানক কয়েদিগুলোকে দেখানো হয়। এরা আজ 2 বছর ধরেই এখানে তাদের সাজা কাটছে। আর এদের 7 জনেরই একটা ব্যাক স্টোরি আছে, যেটা হচ্ছে এরা এমন একটা গ্রুপ ছিল যারা দিন দুপুরে মানুষদেরকে টার্গেট করে করে তাদের বাসায় গিয়ে গিয়ে অনেক নির্মমভাবে তাদের হত্যা করে করে পুরো বাসা লুটপাট করত। মার্ডার, রেপ, লুটপাট এগুলো করে করে তারা পুরো শহরে একদম আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। তারপর অফিসার চালাপাতি অনেক জবরদস্ত একটা প্ল্যানিং করে এই গ্রুপটাকে গ্রেপ্তার করে। অবশ্য এইসব কিছু এই মুভিটার আগের সিকুয়েলগুলোতে দেখানো হয়েছে, যে কিভাবে এদের উৎপত্তি, কিভাবে চালাপাতি তাদের গ্রেপ্তার করেছে, এসব কিছু। আপনারা যদি এই ভিডিওতে ভালো মতো রেসপন্স দেখান বা এই মুভির সেই সিকুয়েলগুলো চান, তাহলে আমি নিয়ে আসতে পারি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। যাই হোক, এই সাইকো গ্রুপটাকে প্রকাশ এসে তাড়াতাড়ি রেডি হতে বলে, যে একটু পরেই তোমাদের শেষ যাত্রা শুরু হবে। প্রকাশের যাওয়ার পরপরই এদের সবার চোখে মুখে এটাই দেখা যাচ্ছিল যে তারা ওই অফিসার চালাপাতিকে ছাড়বে না, যার জন্য তারা ধরা পড়েছে। তারা মরবে তো মরবে, তবে চালাপাতিকে শেষ করে যাবে। এভাবে এদের 7 জনকে পুলিশের পুরো একটা টিমের সাথে গাড়ি করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আমরা সেই পাউডার সাপ্লায়ার মাইকেল এবং তার টিমকে দেখতে পাই। ওই পিট্টা নামের লোকটাও, যাকে চালাপাতি একটা সুযোগ দিয়েছিল ইনফরমেশন এনে দেওয়ার জন্য, সেই পিটটাও এখানে এসে মাইকেলদের সাথে জয়েন করে। মাইকেল পিটটাকে দেখে তাকে তার কাছে ডেকে বলে যে, এতদিন পর তুই কোত্থেকে এলি? আমি জানতে পারলাম আমাদের কিছু লোক পুলিশের হাতে ধরা পড়ে মারা গেছে। এখন তোর উপর আমার সন্দেহ হচ্ছে, তোর উপর ভরসা করে কোনো আমি ভুল করছি কিনা। যদি এমনটা হয় তাহলে তাড়াতাড়ি বলে দে, তাড়াতাড়ি আমি তোকে শেষ করে দিই আর বিষয়টা সাফ হয়ে যাক। পিটটাও অনেক আকুতি মিনতি করে কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়, বলে, না না ভাই, আমার উপর তোমার পুরোপুরি ভরসা করতে পারো। মাইকেলও বলে, এমন হলে ঠিক আছে, তবে যাও, নতুন জিনিসগুলো লোকেশন মতো ডেলিভারি দিয়ে আসো। এইখান থেকে সিন আবারও ধাবাতে ঈশ্বরদের উপর চলে আসে। চালাপাতি তাকে জিজ্ঞাসা করছে যে, বলো, এরপর কি? তোমার আর লিসার মধ্যে কোনো চক্কর চলছিল, বা ওইখান থেকে আসার পর কি হয়েছিল? ঈশ্বরও পরের কাহিনীগুলো বলতে শুরু করে। ঈশ্বর বলে, ওইখান থেকে আসার পরপরই গ্রামের বাড়ি থেকে আমার কাছে আমার মায়ের একটা কল আসে। বলা হয় আমার দাদার নাকি অনেক শরীর খারাপ, দ্রুত আমাকে যেতে বলে। তাই আমিও সাথে সাথে গ্রামের বাড়ি যাই। কিন্তু গ্রামের বাড়ি আসতেই ঈশ্বর দেখে এইখানের মহল তো পুরো অন্যরকম। তার দাদার অসুখ তো দূরে থাক, বরঞ্চ এখানে তো বিয়ে বাড়ির মতো সাজিয়ে রাখা হয়েছিল। তাই ঈশ্বর তাড়াতাড়ি তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে যে, মা, এগুলো কি হচ্ছে? এখানে কার বিয়ে? আর দাদাজি বা কোথায়? তার মা বলে, তোর দাদা একদম ঠিক আছে, রুমে শুয়ে আছে। আমি জানি এই তরিকাটা অনেক পুরনো, কিন্তু অনেক কাজেরও। তোকে তোর দাদার শরীরের ব্যাপারে মিথ্যা বলেই এখানে নিয়ে এসেছি। আর দেখ, প্ল্যানটা কাজও করেছে। আজ 10 দিন ধরে তোকে কলের উপর কল করে যাচ্ছি, কিন্তু কল ধরবি তো দূরে থাক, কলই যাচ্ছিল না, যার জন্য তোকে এভাবে ডেকে নিয়ে আসতে হয়েছে। ওই সময় ঈশ্বরের বাবা এসে তাকে বলে, ঠিকই ধরেছিস, এখানে তোর বিয়েরই তৈরি হচ্ছে। আমরা তোর বিয়ে আমাদের গ্রামের সেই দেবীর সাথে ঠিক করেছি, যে তোর ছোটবেলার বান্ধবী ছিল, ছোটবেলায় যাকে একদম চোখের আড়াল হতে দিতি না। আর এটাও আমাদের শেষ কথা, দেবীকে তোর বিয়ে করতেই হবে। এভাবে আর কতদিন ইট পাথরের সেই শহরে একা একা পড়ে থাকবি? আমাদের একটা দায়িত্ব আছে না? তোর জন্য আমাদের চিন্তা হয় না? ঈশ্বর তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আপাতত এখন বিয়ে করতে চাচ্ছি না। তবে তার বাবা বলে, দেখ বেটা, দেবী অনেক ভালো একটা মেয়ে, সে এখনো পর্যন্ত তোকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তবে তার সাথে একবার আগে কথা বলে তো দেখ। ঈশ্বর তারপরও রাজি হচ্ছিল না দেখে
তার বোন এসেও তাকে বোঝায়, তুই একবার দেবীর সাথে কথা বলে দেখ, যদি তোর তাকে ভালো না লাগে তাহলে কথা দিচ্ছি তোকে কেউ বিয়ের জন্য জোর করবে না। ঈশ্বরও তার বোনের কথায় রাজি হয়, গিয়ে দেবীর সাথে দেখা করে। তবে দেবীকে সে প্রথম দেখাতেই তার সৌন্দর্য দেখে তার উপর একদম মুগ্ধ হয়ে যায়। দেবী ঈশ্বরকে বলে, আমি ছোটবেলাতেই ভেবে নিয়েছিলাম তুমি আর আমি একসাথে আমাদের জীবন পার হবে। আমার উপর একবার ভরসা করে দেখো, ভালোবাসায় তোমার জীবন পুরো রাঙিয়ে দিব, অভিযোগ করার কোনো সুযোগই দেব না। ঈশ্বর বিয়ের জন্য রাজি। আর দেখতে দেখতে এইভাবেই তাদের দুজনের ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। আর বিয়ের কয়েকদিন যেতেই ঈশ্বর দেবীকে নিয়ে শহরে চলে আসে, কারণ এইখানে তার জব, তার সব কিছু। দুজনে এখানেও অনেক হাসি খুশিতে তাদের দিন পার করতে থাকে। দেবীও প্রতিটা দিন ঈশ্বরকে এমন এমন সারপ্রাইজ দেয় যেগুলোতে ঈশ্বর অনেক হ্যাপি। দেবীকে বলে যে তোমাকে ধন্যবাদ যে তুমি আমার জীবনে এসেছ। যখন থেকে তুমি আমার জীবনে এসেছ না, তখন থেকে আমার সব কিছুই ভালোই হচ্ছে। এখন বুঝতে পারছি মা বাবার কথা শুনে আমি কতটা ভালো করেছি। যাই হোক, এভাবে পরবর্তী দিন ঈশ্বর অফিসে গেলে তার বস এসে তাকে বলে যে ঈশ্বর তুমি বিয়ে করে নিয়েছ আর আমাদের একটু বললেও না পর্যন্ত। বিয়েতে তো ডাকোনি, কিন্তু এবার রিসেপশনের পার্টি কিন্তু দিতেই হবে। ঈশ্বরও বলে স্যার সবকিছু হঠাৎই হয়ে গেছে, তবে হ্যাঁ আজকে রাতে আপনাদের জন্য পার্টির একটা ব্যবস্থা করেছি, অবশ্য আসবেন। সিন শিফট হয়ে রাতে ঈশ্বর তার অফিসের সবার জন্য পার্টির একটা ব্যবস্থা করেছে। তার বন্ধুবান্ধব, তার বস সবাই পার্টিতে এসে পার্টি এনজয় করে। তখন ঈশ্বরের বস এসে তাকে বলে যে ঈশ্বর তুমি তো বলেছিলে তোমার বউ কোনো গ্রামের মেয়ে, কিন্তু আমি তো দেখে মনে হচ্ছে সে অনেক মডার্ন আর শহরেরই মেয়ে। এইখানে গিয়ে দেখা যায় দেবী ওই লেসি নামের মেয়েটার সাথে হাসি খুশিতে কথা বলতে বলতে ঈশ্বরদের দিকে আসছিল। মানে কোন লেসি বুঝতে পেরেছেন তো? ও যে ঈশ্বরা প্যারাডাইস নামের একটা জায়গায় গিয়েছিল না রোম্যান্সের ট্রেনিংয়ের জন্য, সেখানে ঈশ্বরের যে পার্টনার লেসি ছিল সেই আর কি। ঈশ্বরের বস এখানে মনে করেছে যে লেসি ঈশ্বরের বউ। ঈশ্বর এবং তার বন্ধুরা তো লেসিকে এখানে দেখে তাদের চোখ তো কপালে উঠে যায় যে এই মেয়ে এখানে কি করছে, তাও আবার দেবীর সাথে। ঈশ্বর আগে কোনোরকম করে তার বসের ভুল ধারণাটা ভাঙে যে এই মেয়ে তার বউ না, তার বউ হচ্ছে দেবী। দেবীর সাথে তার পরিচয় করিয়ে দেয়। তারপর দেবী ঈশ্বরকে বলে আপনার কলেজের আপনার বেস্ট ফ্রেন্ড আসতে চলেছে আর আপনি আমাকে বললেনই না। দেখুন লেসি নিজে এসে আমার সাথে পরিচয় হয়ে নিল। অর্থাৎ লেসি এখানে দেবীকে বলেছে সে ঈশ্বরের কলেজের বেস্ট ফ্রেন্ড। এইভাবেই মিথ্যা বলে সে এখানে ঢুকেছে। এখন ঈশ্বররাও তো আর দেবীকে কিছু বলতে পারছে না, কারণ লেসির সাথে তার কি সম্পর্ক ছিল ওটা যদি দেবী জানে তাহলে একেবারে সব শেষ। যাই হোক, একটু পর পার্টি শেষে যে যে যার মতো করে এখান থেকে চলে যাচ্ছিল। ঈশ্বরের দিকে লেসিকে কোণায় নিয়ে গিয়ে তাকে বকছিল যে তুমি এখানে কেন এসেছ, তুমি না বললে আমরা আর কোনোদিনও একজন একজনের সামনে আসবো না। লেসি বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার থেকে দূরে যাওয়ার পরেই আমার মনে হয় যেন আমি কোনো একটা ভুল করছি, তোমার থেকে দূর গিয়ে থাকতে পারছিলাম না। অবশ্য পরপর তোমায় কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু পাইনি, তাই তোমার অ্যাড্রেস বের করে সোজা এখানে চলে আসা। তবে এখানে এসে জানলাম মহল তো পুরাই অন্যরকম, তুমি বিয়ে করে নিয়েছ। এখন আমারও কোনো অপশন নেই, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমি চাই আমি কয়েকদিন এখানে থাকবো আর তুমি আমাকে খুশি করে দাও। ঈশ্বর লেসির উপর অনেক রেগে যায়, বলে কালকে তুমি এখান থেকে বেরিয়ে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কি হবে না। আমি আমার বউয়ের সাথে অনেক হাসি খুশিতে আছি। তবে লেসি ঈশ্বরের কোনো কথাই শুনছে না, সে ঈশ্বরের সাথে জবরদস্তি শুরু করে দেয়। এদিকে দেখা যায় দেবী ঈশ্বরকে খুঁজতে খুঁজতে ওদিকে আসছিল। এটা বুঝতে পেরে ঈশ্বর কোনোরকম বিষয়টা সামলে নেয়। এইখান থেকে সিনও একটু করে প্রেজেন্টে আসে। ঈশ্বরের এমন হালতে রবীন্দ্র এবং চালাপাতি তো হাসতে শুরু করে দেয়, বলে তার মানে তোমার দুই হাতে লাড্ডু আছে কিন্তু তুমি সেটা খেতে পারছো না। ওই সময় চালাপাতিকে ইন্সপেক্টর প্রকাশ কল করে। ও যে প্রকাশ 7 জন অপরাধীগুলোকে নিয়ে যাচ্ছিল। চালাপাতি বলে প্রকাশ সব কিছু ঠিকঠাক আছে তো? প্রকাশ বলে জি স্যার, ফুল সিকিউরিটির সাথে তাদের নিয়ে যাচ্ছি। আপনি যেন কোন ধাবাটার নাম বলেছেন? চালাপাতি বলে ফেরি ফেরি ধাবা। প্রকাশও বলে ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। এইটুক বলে প্রকাশ কল রাখতেই এইদিকে দেখা যায় ও 7 জন কয়েদির মধ্যে থেকে একজন খুবই চালাকের সাথে সেইখানে সরু একটা হাতিয়ার তার হাতে নিয়ে রেখেছিল, যেটা দিয়ে সে যে কোনোভাবে তার হাত খুলে এইখানে কনস্টেবলগুলোর উপর হামলা করে দেয়। সাথে সাথে বাকি কয়েদিগুলো উঠে সবগুলো কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন একজনকে ধরে তারা অনেক নির্মমভাবে হত্যা করে। এরপর গাড়ির তালা খুলে তারা গাড়ি থেকে বেরিয়েও যায়। এটা দেখতে পেরে সে তাড়াতাড়ি তার পিস্তল বের করে গাড়িটার দিকে এগিয়ে তো যায়, কিন্তু ওরা সবাই ততক্ষণে দূরে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছিল। এমনকি সবাই সেইখান থেকে পাথর নিয়ে ইন্সপেক্টর প্রকাশের উপরও হামলা করে দেয়। অনেক বাজেভাবে তারা পাথর দিয়ে সবাইকে মারে।
এদের মধ্য থেকে একজন প্রকাশকে জিজ্ঞাসা করে যে ওই পুলিশ অফিসার চালাপাতি কোথায়। প্রকাশও বলে দেয় যে চালাপাতি স্যার এখান থেকে 10 কিলোমিটার দূরে ফেরি ফেরি ধাবাতে আছে। প্রকাশের থেকে এটা জেনে নেওয়ার পর এরা প্রকাশকেও মেরে দেয়। এরপর এই 7 জন খুঙ্কার সাইকো মিলেই তারা রওনা দেয় ওই ফেরি ফেরি ধাবার উদ্দেশ্য তারা আজ এই চালাপাতিকে শেষ করে দিবে। সিনের দিকে ধাবাতে চালাপাতির উপর আসে। চালাপাতিকে পাউডার সাপ্লাইয়ের ওই পিঠটা কল দিয়েছে। কথা মতো পিঠটা চালাপাতিকে ওই পাউডার ডিলারের সব ডিটেলসগুলো জানিয়ে দেয়, অর্থাৎ তার বস মাইকেলি যেই সবার পিছনে আছে, আর তার নেক্সট ডিলটাও এরকম জায়গায় তাকে দিয়ে করানো হচ্ছে। চালাপাতি বলে, এক কাজ করো, তুমি সোজা জিনিসগুলো সহ মাইকেলের গ্যাংয়ের সবাইকে নিয়ে এরকম ফেরি ফেরি ধাবার দিকে চলে আসো, আমি এখানে আছি। তাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে তুমি সেখান থেকে চলে যেও। পিঠটাও বলে, ঠিক আছে স্যার, আমি সেটাই করছি। যাই হোক, এইসব কিছু বলার পর চালাপাতিরা আবার ঈশ্বরের কাছে গিয়ে বলতে শুরু করে যে বলো এরপর কি হয়েছে। ওই মেয়ে লেসি তো তোমার বাসাতে এসে ঢুকে পড়েছে, তারপর কি? ঈশ্বরও পরবর্তী সব কিছু বলতে শুরু করে। সিনও আবার ফ্ল্যাশব্যাকে যায়। পরবর্তী দিন সকালে ঈশ্বর, দেবী এবং ওই মেয়ে লেসি মিলে তার ব্রেকফাস্ট করছিল। লেসি চালাকি করে দেবীর সামনে বলে যে আমি এখানে আমার কিছু কাজের জন্য এসেছিলাম, চাচ্ছি যতদিন না কাজ শেষ হচ্ছে হোটেলে গিয়ে উঠব। এখন দেবী তো ছিল মহৎ হৃদয়ের। এটা শুনে সে বলে, আরে হোটেলে কেন উঠবে? আমার এত বড় একটা ঘর, যতদিন না তোমার কাজ শেষ হচ্ছে আমার সাথে এইখানে থাকো। লেসি তো এইটাই চাচ্ছিল। অবশ্য ঈশ্বর দেবীকে বলে সে হোটেলে যেতে চাচ্ছে, তাকে যেতে দাও, আটকাচ্ছ কেন? কিন্তু এখন দেবী বলে দিয়েছে বিদায়, লেসি এখানে থাকতে চলেছে। যাই হোক, এইভাবে তার নাস্তা সেরে ঈশ্বর তার মতো তার কাজের জন্য অফিসে চলে যায়। দেবী লেসিকে নিয়ে যায় পাশে একটা শপিং মলে কিছু কেনাকাটার জন্য। এখানে একটা শপিসের দোকানে আসতেই এই জিনিসটা দেখে জিনিসটা দেবীর অনেক পছন্দ হয়, তাই সেটা কিনে নেয় বাসা সাজানোর জন্য। কেনাকাটা শেষে দেবী ঈশ্বরকে কল করে এইখানে আসতে বলে। ঈশ্বরও তার কাজ ছেড়ে তার 2 বন্ধুকে নিয়ে এখানে হাজির হয়। সবাই বসে মিলে খাওয়া দাওয়া করে গল্প করে। যার একটু পরে দেখা যায় শপিং মলে এখানে 2 জন লোক এসেছে। লেসিকে ইশারায় তাদের কাছে ডাকছিল। লেসিও গিয়ে ওই 2 লোকগুলোর সাথে চুপি চুপি কথা বলতে শুরু করে। আর তাদের সাথে এইভাবে কথাবার্তা বলার পর এসে দেবীদের বলে, আমার একটু জরুরি কাজ পড়েছে, তাই যেতে হচ্ছে। এরকমটা বলে এসে ওইখান থেকে কোথাও চলে যায়। তবে ওই মুহূর্তে চলে গেলেও এর পরবর্তী দিন আবারও লেসি ঈশ্বরদের বাসায় ফিরে আসে। এবার ঈশ্বর লেসিকে আবারও বলে যে অনেক হয়েছে তোমার নাটক, দয়া করে এইবার এখান থেকে চলে যাও, আমাদের শান্তিতে থাকতে দাও, না হলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করে দিব। লেসি বলে, পারবে না তুমি। বলে সে ঈশ্বরকে কিছু ভিডিও দেখাতে শুরু করে। যেই ভিডিওগুলো ছিল ওই প্যারাডাইজের ইন্টিমেট ভিডিওগুলো, যেখানে তারা 1 সপ্তাহ একসাথে সময় কাটিয়েছিল না, ওইখানে তাদের একসাথে সব কিছুই লেসি চালাকি করে ভিডিও করে রেখেছিল, যাতে পরবর্তীতে ঈশ্বরকে ব্ল্যাকমেল করতে পারে। এগুলো দেখিয়ে ঈশ্বরকে বলে, তুমি আমাকে এখান থেকে তাড়াতে পারবে না, যখন আমার ইচ্ছে হবে তখনই আমি নিজে নিজে চলে যাব। যদি তার আগে আমার সাথে জোরাজোরি করেছ, তাহলে এই ভিডিওগুলো শুধু তোমার বউকে গিয়ে দেখাবো, তারপর কি হবে বুঝতে পারছো তো? ঈশ্বর এমন একটা সিচুয়েশনে পড়ে যায়, কিছু করতে পারছিল না। এদিকে দেবী তো মনে করছিল এই লেসি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু সে ভিতরে কেমন ওইটা তো সে জানে না। সিন আবার ওইখান থেকে প্রেজেন্টে আসে। ঈশ্বরের এইসব শুনে চালাপাতি এবং রবীন্দ্র তো হেসে চলেছে। ওইদিকে কমিশনারের কাছে ওই খবরটা গিয়ে পৌঁছে যে ওই 7 খুঙ্কার অপরাধীগুলো পুরো পুলিশের টিমকে হত্যা করে পালিয়েছে। তাই তারা তাড়াতাড়ি সবগুলো চেকপোস্টে অ্যালার্ট জারি করে দেয়। সাথে কমিশনার চালাপাতিকে সতর্ক করার জন্য তাকে কল করার চেষ্টা করে, কিন্তু চালাপাতি কলই রিসিভ করছে না, কারণ চালাপাতি তখন আসলে তার মোবাইলটা ওইদিকে এক জায়গায় চার্জে লাগিয়ে রেখেছিল। সবগুলো পুলিশ স্টেশনে অ্যালার্ট জারি করে দেওয়া হয়, আর সবাই মিলে বেরিয়ে পড়ে ওই 7 জনকে ধরার জন্য, কারণ এরা আসলে এতটাই যে ভয়ানক ছিল। এদের পালিয়ে যাওয়ার কথা শুনে পুলিশও থরথর করে কাঁপছে। এদিকে দেখা যায় ওই 7 জন অপরাধীগুলো তারা সোজা রাস্তা ধরে এগুতে এগুতে একটা গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় সেটাকে তারা দাঁড় করায়। এইখানে দেখা যায় সেই গাড়িটা অন্য কারো না, এটা ছিল ওই পিঠারি গাড়ি, যেও কিনা ওই পাউডারগুলো এবং ওই গ্যাংয়ের লোকদেরকে নিয়ে ধাবার দিকে চালাপাতির কাছে যাচ্ছিল। এরা 7 জন পিঠটাকে দাঁড় করিয়ে তার কাছ থেকে লিফট চায়, যে তাদের একটু সামনেই এরকম একটা ধাবাতে নিয়ে যাওয়ার জন্য। এখন পিঠটাও মনে মনে ভাবে সেও তো ওই ধাবাতে যাচ্ছে, এদেরকে ওখানে নামিয়ে দিবে আর এরপর সে তার রাস্তায়। এদিকে ঈশ্বর চালাপাতিদের এর পরের কাহিনীগুলো বলছিল। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। একদিন ঈশ্বর যখন তার অফিসে ছিল, তখনই তার কাছে লেসির কল আসে।
লেসি ঈশ্বরকে বলতে শুরু করে, জলদি একটু হসপিটাল আসো, আমি প্রেগনেন্ট। এটা শুনে ঈশ্বর তো একদমই শক। তাড়াতাড়ি সে হসপিটাল ছুটে যায়। এখানে সে লেসিকে ধরে জিজ্ঞাসা করে যে কি বলছো কি তুমি এসব? লেসি বলে, হ্যাঁ ঠিকই বলছি, আমি 3 মাসের প্রেগনেন্ট। ঈশ্বর বলে, এটা কিভাবে সম্ভব? যা করেছিলাম তা তো একদম ফুল সেফলি করেছিলাম। এভাবে ঈশ্বর লিসার উপর চিল্লাতে শুরু করলে একটু পরে গিয়ে সে জানতে পারে এখানে আসলে তার বউ দেবী প্রেগনেন্ট ছিল। সেই লিসাকে নিয়ে হসপিটাল এসেছিল তার চেক আপের জন্য। লিসা তো জাস্ট ঈশ্বরের সাথে মজা নিতেই এরকমটা করে। তো ডক্টর ঈশ্বরকে বলে, এখন থেকে তোমার ওয়াইফকে তোমার অনেক কেয়ারফুলি রাখতে হবে, তার অনেক যত্ন করতে হবে। তো ঈশ্বর যে বাবা হতে চলেছে এটা জানতে পেরে সে তো মহা খুশি। বাসায় সে দেবীকে অনেক আদর করে। এইভাবে দিনটা পার হতেই পরবর্তী দিন সকাল সকালই দেবী তার বাপের বাড়ি যাওয়ার জন্য জিনিসপত্র প্যাকিং করতে শুরু করে। যেটা দেখে ঈশ্বর বলে, এ কি, তুমি জিনিসপত্র প্যাকিং করছো যে, কই যাচ্ছ আবার? দেবী বলে, অনেকদিন হলো মা বাবাকে দেখি না, তাদেরকেও তো খুশির খবরটা দিতে হবে, এ সুযোগে গিয়ে কিছুদিন থেকেও আসি। ঈশ্বরও বলে, বিষয়টা আমাকে আগে বললে আমি অফিস থেকে ছুটি নিতাম, এখন একা একা তুমি কিভাবে যাবে? দেবী বলে, এর কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট ট্রেনের টিকিটটা বুক করে দিলেই হবে, আমি যেতে পারবো। আর 2-3 দিন পর আমি আবার চলেও তো আসছি, সো তোমার কোনো চাপ নিতে হবে না। ঈশ্বর আর বেশি কিছু বলে না, ট্রেনের টিকিট বুক করে দেবীকে নিয়ে গিয়ে স্টেশনে দিয়ে আসে। দেবীকে ট্রেনে তুলে দিয়ে সে ওইদিকে তার অফিসে কাজে চলে যায়। সারাদিন অফিসে কাজকাম সারার পর দুপুরবেলায় ঈশ্বর তার বাসায় আসে, কিন্তু এখানে এসে বাসায় ঢুকতেই দেখে এই অবস্থা। ধারালো একটা ঘর সাজানো শোপিসের উপর লিসা এইভাবে মরা পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে উপর থেকে এটার উপর পড়েই তার মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে ঈশ্বরের তো চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা, কারণ তার ঘরের মধ্যেই লেসির মৃত্যু হয়েছে। এখন পুলিশ তার উপরে না সন্দেহ করে। এই জন্য ঈশ্বর প্রথমতে সেখানে থাকা তার সকল ফিঙ্গারপ্রিন্ট, সকল প্রমাণগুলো সরাতে শুরু করে। এটা করার পর সে কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তাড়াতাড়ি পুলিশকে কল করে বিষয়টা জানিয়ে দেয় যে তার ঘরের মধ্যে এরকম একজনের মৃত্যু হয়ে গেছে। এরপর পুলিশ এখানে এসে তদন্ত করে, যার পর চালাপাতিকে কল করলে চালাপাতি ঈশ্বরকে নিয়ে ওই ফেরি ধাবাতে আসতে বলে। আর তারপর থেকে তো কি হয়েছে আমরা সবাই জানি। এভাবে ঈশ্বর রবীন্দ্র এবং চালাপাতিকে সব কিছু খুলে বলে আর কি। যেগুলো শোনার পর রবীন্দ্র বলে, তোমার বউ সকালে বাপের বাড়ি চলে গেছে আর তুমি অফিসে, বাসা পুরোই খালি, বাসায় যদি কেউ নাই থাকে তাহলে লেসিকে কে মারলো? ঈশ্বর বলে, ওটাই তো স্যার আমার প্রশ্নও সেটাই। এ কথাই চালাপাতি হেসে বলে, রবীন্দ্র, ধরে নাও তোমার বিয়ে হয়েছে আর অনেক হাসি খুশিতে তোমার দিন পার হচ্ছিল। এরই মধ্যেই অন্য আরেকটা মেয়ে তুমি এবং তোমার ওয়াইফের মাঝে ঢুকে তোমাদের শান্তি নষ্ট করছে, তো এমন অবস্থায় তুমি কি করবে? রবীন্দ্র বলে, এরকমটা হলে তো স্যার আমি ওই মেয়েটিকে শেষ করে ফেলব। চালাপাতি বলে, এক্স্যাক্টলি এইটাই, ঈশ্বরের ক্ষেত্রেও এও সেটাই করেছে, আর এখন আমাদের সামনে নানা রকমের নাটক সাজাচ্ছে। ঈশ্বর বলেন, না স্যার আপনি ভুল করছেন, আমি লিসাকে মারিনি, বিশ্বাস করুন, যদি তাকে আমি মারতাম তাহলে আপনাদের কল করে বলতামই বা কেন? এভাবে ঈশ্বরদের মাঝে বিষয়টা নিয়ে তর্ক হতে শুরু করে, যার মাঝেই চালাপাতি গিয়ে চার্জ থেকে তার মোবাইলটা হাতে নিলে দেখে সেইখানে কমিশনারের অনেকগুলো কল এসেছিল। সাথে সাথে কল ব্যাক করলেই চালাপাতি ওই বিষয়টা জানতে পারে, ওই যে ওই 7 জন সাইকো অপরাধীগুলো পুলিশদের মেরে পালিয়েছে না। কমিশনার বলে, চালাপাতি আমাদের কাছে খবর এসেছে, ওরা এখন হাইওয়ে ধরে তোমার লোকেশনে যাচ্ছে, আমি অলরেডি পুলিশের একটা টিম পাঠিয়ে দিয়েছি, তুমি সাবধান হয়ে যাও। এটা বলতে না বলতে এদিকে দেখা যায় ওরা 7 জন ধাবাতে এসে পৌঁছেও গেছে। তাদের সবারই চোখে মুখে একটা জিনিসই দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে চালাপাতির উপর রাগ আর প্রতিশোধের আগুন। চালাপাতিও এদের সামনে আসে, আর তাকে দেখেও বোঝা যায় সেও অনেক আগে থেকে এদের শেষ করে দিতে চেয়েছিল। আজ তার কাছে এটা একমাত্র রাস্তা, হয়তো মারো নয়তো মরো। এরা 7 জনই কোনো কথা ছাড়াই এক এক করে চালাপাতির উপর এসে হামলা করে দেয়। চালাপাতি ওদের সাথে ফাইট করতে শুরু করে, আর এই ফাইটটা যেন তেন ফাইট ছিল না, অনেক নির্মম এবং ভয়ঙ্কর রকমের একটা ফাইট ছিল। অন্যদিকে ধাবার বাইরের দিকে ওই পাউডার সাপ্লায়ার মাইকেল এবং তার গ্যাংও এসে হাজির হয়, কারণ সে এটা জানতে পেরে গেছিল পিটটা তার এত কোটি কোটি টাকার জিনিস নিয়ে এইখানে এসে সেগুলো পুলিশদের হাতে তুলে দিতে যাচ্ছে। এখন মাইকেলদের সাথে ইন্সপেক্টর রবীন্দ্র লড়াই করে, এদিকে ভিতরে চালাপাতি ওই 7 সাইকোর সাথে। বাইরে তো এদিকে রবীন্দ্র মাইকেলের গ্যাংয়ের বেশ কিছু লোককে গুলি করে মেরে দেয়। এদিকে ভিতরে তো চালাপাতির সাথে ওই 7 জনের যে লড়াইটা চলছে তার বিবরণ দিয়ে আপনাদের বোঝাতে পারবো না যে ওরা কতটা ভয়ানক রকমের ছিল। এক এক করে চালাপাতি এদের মধ্য থেকে কয়েকজনকে জান শেষ করে দেয়।
শেষমেশ এখানে আরও 4 জন বাকি ছিল। চালাপাতি অনেক আহত হয়ে গেছে। এদের মধ্যে সবচাইতে ভয়ানক ছিল এই বুড়ো কাকা এবং এই মহিলা। এরা এক পর্যায়ে চালাপাতিকে জানে মারতে যাচ্ছিল। তখনই ঈশ্বর সেখানে লুকিয়ে লুকিয়ে বিষয়টা দেখে সে পিছন থেকে এসে এদের উপর হামলা করে চালাপাতিকে বাঁচিয়ে নেয়। চালাপাতিও কিছুক্ষণের জন্য নিজেকে সামলানোর সুযোগ পেয়ে যায়। তারপর একটু এনার্জি জুগিয়ে সে আবার ওদের 4 জনকে ধরে এক এক করে অনেক ব্রুটালভাবেই জানে শেষ করতে শুরু করে। শেষমেশ ওই মহিলাটা বেঁচে ছিল, যাকেও চালাপাতি তার শাড়িতে তাকে লটকিয়ে শেষ করে দেয়। এইদিকে ততক্ষণে কমিশনার এবং তার টিমও সেখানে হাজির হয়। রবীন্দ্র সাপ্লায়ার মাইকেলের গ্যাংটাকেও পুরো সাফাই করে দিয়েছে, আর চালাপাতি এই খুঙ্কার 7 সাইকুকে। তবে এই লড়াইয়ে রবীন্দ্র এবং চালাপাতি অনেক আহত হয়ে গেছিল। তাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়, আর কয়েকদিন ট্রিটমেন্টের পর সিন চলে যায় আবারও তাদের 3 জনের উপর, অর্থাৎ চালাপাতি, রবীন্দ্র এবং ঈশ্বরের উপর। ঈশ্বরকে ডেকে তারা তাকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ ওই লড়াইয়ে শেষ পর্যায়ে এসে ঈশ্বরই তাদের জান বাঁচিয়েছিল। যেহেতু তুমি আমাদের জান বাঁচিয়েছিলে, তাই আমরা তোমাকে কিছু সাহায্য করতে চাই। ওই লেসির কেসটা সমাধান করে তার মৃত্যু কিভাবে হয়েছে আমরা সেটা বের করে নিয়েছি। যখন আমরা তোমার ঘরের ওই দিন তল্লাশি নিচ্ছিলাম, তখন সেইখানে আমরা একটা ট্রেনের টিকিট খুঁজে পাই, যেটা নিয়ে একটু তদন্ত করতেই আসল টুইস্ট আমাদের সামনে আসে। টিকিটটা ছিল ঈশ্বরের বউ দেবীরই। জানা যায় দেবী ওই দিন তার গ্রামে যাওয়ার জন্য ট্রেনে বসেছিল, তো ঠিকই ওটা জাস্ট ঈশ্বরকে এবং বাকি সবাইকে দেখানোর জন্য ছিল। সে তখন গ্রামে যায় না, বরঞ্চ সামনের আরেক স্টেশনে নেমে সোজা তার বাসায় চলে আসে। আর ঘটনা হচ্ছে, দেবী লেসির ব্যাপারে সবকিছু আগে থেকে জানতো, যে এই মেয়ে কতটা খারাপ, সে যে তার স্বামীকে দিন দিন কিভাবে ট্র্যাপে ফেলছে। বাসায় ফিরে এসে দেবী লেসিকে সোজাসুজি ধমক দেয় যে আমার স্বামীর জীবন থেকে সরে যাও। লেসিও সোজা বলতে শুরু করে, যদি না যাই কি করবে তুমি? এইটা বলতেই দেবী তার আসল রূপ দেখিয়ে দেয়। লেসিকে এক লাথি মেরে সোজা উপর থেকে নিচে ও যে ওই দিন সে সুপিসের যে জিনিসটা কিনেছিল ওটার উপর ফেলে দেয়। ফলে লেসির গেম জায়গায় খাল্লাস। এইভাবে লেসির গেম খাল্লাস করে দেবী পরবর্তী ট্রেনে তার গ্রামে চলে যায়। তবে এখানে ভুলবশত তার আগের টিকিটটা এখানে পড়ে গেছিল, যেটা পেয়ে রবীন্দ্রর কেসটা বুঝতে পেরেছিল। এখন এই বিষয়টা জানতে পেরে ঈশ্বর চালাপাতিদেরকে হাত জোর করতে শুরু করে যে স্যার, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, এই জন্য সে ভুল করে ফেলেছে। দয়া করে আপনারা তাকে কিছু করবেন না, তার শাস্তিটা আমাকে দিন, তার হয়ে আমি জেল কাটতে রাজি। চালাপাতি হেসে বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ তোমার বউ যে লেসিকে মেরেছে সে কোনো সাধারণ মেয়ে না, সে অনেক বড় একজন অপরাধী। ও যে পাউডার সাপ্লাইয়ের কেসে যে মাইকেলকে আমরা গ্রেপ্তার করেছি না, এই লেসিও তার গ্যাংয়েরই লোক। পুলিশ তাকে অনেকদিন যাবতই খুঁজছিল, তাই সে নিজেকে বাঁচানোর জন্য কিছুদিন ওইখানে তো কিছুদিন এইখানে এইভাবে লুকিয়ে থাকে। আর আরও একটা শকিং করা বিষয় হচ্ছে যে প্যারাডাইস নামের জায়গাটিতে তোমরা থেকেছিলে, ওইখানে চলতো এইসব ইলিগ্যাল কাজের আসল ধান্দা। আর ত্যাগী বাবা সেজে থাকা সে প্যারাডাইসের আসল মালিকই ছিল এই কাজের ডিস্ট্রিবিউটর, যাকে আমরা খুঁজছিলাম। ওই দিন রবীন্দ্র আমাকে তোমার ঘর থেকে ঘটনাস্থলের ফটো পাঠাতেই সেইখানে লিসিকে দেখে আমি চিনতে পারি, যার জন্যই তো তোমাকে ডেকে পুরো গল্পটা শুনলাম, যে যে কিভাবে তোমার বাসায় এলো, তার সাথে তোমার সম্পর্ক কি। আমাদের চোখে দেবী তাকে মেরে কোনো অপরাধ করেনি, বরঞ্চ সে নিজের সংসার বাঁচানোর জন্যই লেসির মতো এইরকম একজন কালনাগিনীকে শেষ করে দিয়েছে। তাই আমরা ওটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছি, তোমার কোনো চাপ নিতে হবে না, যাও হাসি খুশিতে নিজের সংসার করো। বলেই চালাপাতিরা ঈশ্বর এবং দেবীকেও এই কেস থেকে মুক্ত করে দেয়। এভাবে একসাথে 3টা কেস দারুণভাবে সমাধান হয়। তো কেমন লেগেছে আজকের এই মুভিটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।